গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম জার্মানির লেখক ফ্রান্স কাফকার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর। পড়ছি এর দ্বিতীয় পর্ব। গভীর এক ঘুম থেকে যখন গ্রেগর জাগল ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। ঘুম নয়, মূর্ছা বলাই ঠিক। কোনো সন্দেহ নেই কিছুক্ষণ পরে এমনিতেই নিজেই জেগে উঠত সে, অন্য কেউ তার ঘুমে ব্যাঘাত না ঘটালেও, কারণ যথেষ্টই ভালো ঘুম আর বিশ্রাম হয়েছে বলে মনে হচ্ছে তার। তবে তার অনুমান, হন্তদন্ত একটা পায়ের আওয়াজ আর হল ঘরে যাওয়ার দরজা চুপিসারে বন্ধ করার শব্দই জাগিয়ে তুলেছে তাকে। ঘরের সিলিংয়ে এখানে ওখানে আর আসবাবের উপরের দিকটায় রাস্তার বৈদ্যুতিক বাতির আলো কেমন বিষণ্ণ রশ্মি ফেলেছে। কিন্তু নিচে যেখানে গ্রেগর শুয়ে আছে সে জায়গাটা অন্ধকার। ধীরে ধীরে তখনও সে জবুথবু হাতড়ে বেড়াচ্ছে তার শুংগুলো দিয়ে। ওগুলোর উপকারিতা প্রথমবারের মতো সে বুঝতে শুরু করেছে। সে শরীরটাকে ঠেলে নিল দরজার দিকে, ওদিকে কি হচ্ছে তা দেখতে চায়। শরীরের পুরো বাঁ পাশ তার এক লম্বা অসহনীয় টনটনে ঘা বলে মনে হচ্ছে, আর তাকে চলতে হচ্ছে দুই সারি পায়ের উপর নিয়মিত খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার উপর সকালের ওই ঘটনায় তার একটা পা জখম হয়েছে মারাত্মক। প্রায় অলৌকিক ব্যাপার যে শুধু একটা পাই জখম হলো, আর সেটা অকেজো অবস্থায় হ্যাচড়াতে হ্যাচড়াতে আসছে তার পেছনে। দরজার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত সে বুঝতে পারেনি আসলে কোন জিনিসটা তাকে এদিকে প্রলুব্ধ করে নিয়ে এলো। খাবারের গন্ধ। মেঝেতে পড়ে আছে এক পাত্র সর ওঠা দুধ, তাতে ভাসছে সাদা পাউরুটির ছোট ছোট টুকরো। খুশির চোটে গ্রেগর প্রায় হেসেই ফেলেছিল, কারণ সকালের চেয়েও এখন সে অনেক বেশি ক্ষুধার্ত। একটু দেরি না করে দুধের মধ্যে সে চুবিয়ে দিল তার মাথা, প্রায় একেবারে চোখ অবধি। শুধু এ না যে শরীরের বাঁপাশের কাঁচা অবস্থার কারণে খেতে কষ্ট হচ্ছে তার, আর তার মুমূর্ষু গোটা শরীরটা একসঙ্গে নড়লেই কেবল খেতে পারছিল সে। সেই সঙ্গে দুধটা খেতেও বিস্বাদ লাগছে। যদিও দুধ তার সবসময় প্রিয়, আর তার বোন যে সে কথা ভেবেই দুধ রেখে গেছে তাতে কোনো সন্দেহ নেই। আসলে প্রায় এক গা ঘিন ঘিন ভাব নিয়ে সে সরে এলো পাত্রটা থেকে, আর হামা দিয়ে দিয়ে গেল ঘরের মাঝখানে। এর মধ্যে বসার ঘরে জ্বলে উঠেছে গ্যাস বাতি। দরজার ফাটলের মধ্য দিয়ে তা দেখতে পাচ্ছে গ্রেগর। কিন্তু এই সময় তার বাবার যেখানে অভ্যাস সন্ধ্যার খবরের কাগজের বাছাই অংশগুলো জোরে তার মা আর মাঝে সাঝে বোনকে শুনিয়ে শুনিয়ে পড়া, সেখানে এখন বিরাজ করছে এক পিনপতন নীরবতা। তার মানে ওনার জোরে জোরে পড়ার এই অভ্যাসটা, যা নিয়ে বোন সবসময় তাকে বলতো কিংবা চিঠিতে লিখে জানাতো, ইদানিং যেভাবেই হোক তিনি ছেড়েছেন। কিন্তু সব দিকেই যে একই রকম নীরবতা, যদিও নিশ্চিত বাসাটায় লোকজন অবশ্যই আছে। কি শান্তির এক জীবনই না কাটাচ্ছে এই পরিবারটা, আপন মনে বলল গ্রেগর। আর ওখানে বসে যখন অন্ধকারের দিকে তাকিয়ে আছে, তখন তার গর্ব হলো এরকম সুন্দর একটা বাসায় নিজের বাবা মা ও বোনকে এমন একটা জীবনের ব্যবস্থা করে দিতে পারার জন্যে। কিন্তু এখন যদি এই যাবতীয় শান্তি, যাবতীয় আরাম আয়েশ আর তৃপ্তির কোনো ভয়ঙ্কর সমাপ্তি ঘটে, এসব চিন্তার মধ্যে নিজেকে না ডুবিয়ে গ্রেগর বরং হাঁটা শুরু করল, আর হামা দিয়ে ঘুরতে লাগলো তার ঘরের এ মাথা থেকে ও মাথা। দীর্ঘ সন্ধ্যায় একবার এদিকের আরেকবার ওদিকের দরজা সামান্য ফাঁক করে খোলা হলো, ফের বন্ধ করে দেওয়া হলো জলদি। মনে হয় কেউ প্রথমে ভেতরে আসার তাড়া বোধ করেছিল, কিন্তু পরে অস্বস্তি বোধ করে বসে। গ্রেগর এবার সোজা বৈঠকখানার দরজার কাছে গিয়ে বসে থাকল। ওই দ্বিধান্বিত দর্শনার্থীকে যে করেই হোক ভেতরে আনার ব্যাপারে সে বদ্ধপরিকর। অন্তত মানুষটা কে তা সে দেখতে চায়। কিন্তু দরজা এরপর আর খোলা হলো না একবারও, আর বৃথাই অপেক্ষা করতে লাগল সে। সকালে দরজাগুলো যখন তালা দেওয়া ছিল তখন তো সবাই তাকে দেখতে ভেতরে ঢুকতে চেয়েছে, আর এখন নিজে সে একটা দরজার তালা খোলার পরও, সেই সঙ্গে অন্য সব দরজা পরিষ্কার সারাদিন তালা খোলা অবস্থায় পড়ে থাকা সত্ত্বেও কেউই আর আসছে না। এমনকি চাবিগুলো নিয়ে যাওয়া হয়েছে, বাইরের দিকে তালায় লাগিয়ে রাখা হয়েছে ওগুলো। বৈঠকখানার বাতি নিভিয়ে দিতে দিতে অনেক রাত নেমে এলো। গ্রেগর খুব সহজেই বলতে পারে তার বাবা মা আর তার বোনটা এত রাত পর্যন্ত জেগেই আছে, কারণ তাদের তিনজনেরই পা টিপে টিপে চলার শব্দ শোনা যাচ্ছে পরিষ্কার। এটা এখন নিশ্চিত সকালের আগে কেউই আর গ্রেগরের কাছে আসছে না। সুতরাং জীবনটা কি করে সবচেয়ে ভালোভাবে ঢেলে সাজানো যায়
তা নিয়ে চুপচাপ শান্তিতে ভাবার তার হাতে এখন প্রচুর সময়। কিন্তু এই উঁচু বিশাল ঘরটা, যার মধ্যে কিনা মেঝেতে চিত হয়ে শুয়ে থাকতে হচ্ছে তাকে, এমন এক উদ্বেগের মধ্যে তাকে ফেলে দিল যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। যেহেতু আর যাই হোক, এ তার নিজের ঘর, গত 5 বছর ধরে সে বাস করে আসছে এখানে, এবং প্রায় নিজের অজ্ঞাতসারে নড়ে উঠে কিছুটা লজ্জার অনুভূতি নিয়েই সে তড়িঘড়ি প্রায় পালিয়ে ঢুকল সোফার নিচে। ওখানে তার পিঠটা যদিও খানিক চাপাচাপির মধ্যে থাকলো আর মাথা তোলা হয়ে দাঁড়ালো অসম্ভব, তবু সঙ্গে সঙ্গেই বেশ আরাম বোধ করল সে। শুধু একটাই আক্ষেপ, শরীরটা এতই চওড়া যে পুরোটা সোফার নিচে ঢোকানো যাচ্ছে না। ওখানেই থাকলো সে সারাটা রাত, কখনো তন্দ্রায়, যা থেকে ক্ষুধার জ্বালা তাকে জাগিয়ে তুলল বারবার, কখনো শঙ্কা আর অনিশ্চিত আশায় ডুবে। এর সবই একই উপসংহারে গিয়ে ঠেকল যে আপাতত তাকে শান্ত থাকতে হবে, আর ধৈর্য ও পরম বিবেচনার সঙ্গে তার পরিবারকে এই ঝামেলার ভার বহনে সাহায্যের চেষ্টা করতে হবে। তার এখনকার অবস্থার বিচারে ঝামেলা পরিবারের ঘাড়ে না চাপিয়ে তার কোনো উপায়ও নেই। পরদিন খুব ভোরে, আলো ফোটারও খানিক আগে, গ্রেগরের সুযোগ মিলে গেল নিজের নতুন সিদ্ধান্তগুলোর শক্তি পরীক্ষা করার। যখন তার বোন প্রায় ফিটফাট হয়ে হলঘরের দিক থেকে একটা দরজা খুলে বিচলিতভাবে উকি দিল ভেতরে, গ্রেগরকে সে প্রথমে দেখতে পেল না, কিন্তু যখন সোফার নিচে তাকে খুঁজে পেল, হায় খোদা, কোথাও তো তাকে থাকতে হবে, সে তো আর উড়ে চলে যেতে পারে না। তখন এত বেশি চমকে উঠল যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল আবার। কিন্তু যেন নিজের ব্যবহারেই অনুতপ্ত হয়ে সঙ্গে সঙ্গে ফের সে দরজাটা খুলল, তারপর পা টিপে টিপে ঢুকল ভেতরে, যেন সে দেখতে এসেছে খুব অসুস্থ কাউকে কিংবা একদম অচেনা কোনো মানুষকে। গ্রেগর সামনের দিকে ধাক্কা দিয়ে তার মাথা সোফার একেবারে কিনারায় নিয়ে এসেছে আর দেখছে তার বোনকে। তার বোনকে দেখতে পাচ্ছে যে সে দুধ খায়নি, আর তা কোনো মতেই এ কারণে না যে তার খিদে নেই। তার জন্য আরেকটু জুৎসই হয় এমন অন্য খাবার সে কি দেবে না তাকে? তার বোন নিজে থেকেই যদি এটা না করে, তাহলে বোনকে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টার বদলে সে বরং উপোস করেই মরবে। তবে সত্যি হচ্ছে, সোফার নিচ থেকে ছুটে বেরিয়ে তার বোনের পায়ের কাছে নিজেকে ছুড়ে দিয়ে ভালো কোনো খাবারের মিনতি জানানোর এক প্রচণ্ড তাড়না অনুভব করছে গ্রেগর। ঠিক এই সময় তার বোন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল দুধের পাত্র তখনও ভরা, শুধু কিনারাগুলোর আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে 2-1 ফোঁটা। তখনই সে তুলে নিল পাত্রটা। না, খালি হাতে না, বরং একটা ন্যাকড়া দিয়ে ধরে আর বাইরে নিয়ে গেল। দুধের বদলে সে তার জন্য কি নিয়ে আসে তা জানতে খুব কৌতূহলী হয়ে রইল গ্রেগর, আর এ নিয়ে নানা জল্পনা কল্পনায় মগ্ন হল। কিন্তু তার বোন বিশাল উদারতা দেখিয়ে বাস্তবে যা করল তা গ্রেগরের অনুমানের বাইরে। কি সে পছন্দ করে তা বুঝতে নানা ধরনের একগাদা খাবার নিয়ে এসেছে তার জন্যে। ওগুলো বিছানো একটা পুরনো খবরের কাগজে। ওতে আছে বাসি রাত পচা শাকসবজি, সাদা জমার সসে ঢাকা গতরাতের খাবারের হাড়গোড়, কয়েকটা বাদাম আর কিশমিশ, কদিন আগে খাওয়ার অযোগ্য বলে গ্রেগরেরই ঘোষণা করা কিছু পনির, শুকনো রুটির একটা টুকরো, মাখন দেওয়া 1 ফালি পাউরুটি আর আরেক ফালির সঙ্গে খানিক লবণ। এগুলোর সঙ্গে আগের পাত্রটাও সে নামিয়ে রাখল। এখন থেকে এ পাত্রটা সম্ভবত স্থায়ীভাবে গ্রেগরের জন্যই। ওর মধ্যে সে ঢেলে রেখেছে অল্প কিছু পানি। তারপর বেশ বুদ্ধির সঙ্গে সে, যেহেতু সে জানে তার উপস্থিতিতে গ্রেগর খাবে না, চলে গেল ওখান থেকে। আর এমনকি গ্রেগর যেন বুঝতে পারে এখন সে নিজের খুশি মতো খাওয়া শুরু করতে পারে, তাই তালাটাও লাগিয়ে দিল। যেহেতু খাবার দেওয়া হয়েছে, তাই তার ছোট ছোট পা ওদিকে ছুটল সরসর করে। তার ওইসব আঘাত নিশ্চয়ই সেরে গেছে, কারণ চলতে গিয়ে কোনো বাধাই অনুভব করল না সে। ব্যাপারটা অবাক করল তাকে। সে ভাবতে লাগল কিভাবে 1 মাস আগে ছুরিতে সামান্য আঙুল কেটে গিয়েছিল তার, আর কিভাবে মাত্র গত পরশু দিনও ব্যথা করছিল সেখানে। তাহলে কি মনে হয় আমার অনুভূতি শক্তি আগের চাইতে কমে গেছে, ভাবল গ্রেগর। ততক্ষণে লোভাতুর হয়ে চুষতে লেগেছে পনিরটা। ওটার দিকে সে তৎক্ষণাৎ তার যেন বাধ্যের মতো আকর্ষিত হয়েছে, আর যে কোনো খাবারের চেয়ে বেশি। পালা করে খুব ঝটপট 2 চোখে তৃপ্তির কান্না ঝরাতে ঝরাতে সে সাবার করল পনির, শাকসবজিগুলো আর সসটা। অন্যদিকে তাজা খাবারগুলোতে তার রুচি হলো না। সে আসলে ওগুলোর গন্ধ সহ্য করতে পারছে না, আর তাই তার পছন্দের খাবারগুলো সে এমনকি সরিয়ে নিয়ে গেল খানিক দূরে। অনেকক্ষণ হলো তার খাওয়া শেষ হয়েছে।
ওই জায়গাতেই সে পড়ে আছে অলসের মতো। আর এই সময় তার বোন তাকে সরে যাওয়ার সংকেত জানাতেই যেন চাবি ঘুরানো শুরু করল ধীরে ধীরে। হঠাৎ তাকে চমকে তুলল সেই শব্দ। তার প্রায় ঝিমুনি মতো এসে গিয়েছিল, আর আবার সে সাঁই করে ছুটে গেল সোফার নিচে। মাত্র অল্পক্ষণ তার বোন থাকল এই ঘরে, কিন্তু ওইটুকু সময় সোফার নিচে থাকতে গ্রেগরকে বিরাট মানসিক শক্তির পরিচয় দিতে হলো। কারণ এত খাওয়ার পর তার শরীর খানিক ফেঁপে ওঠায় সোফার নিচে ওই ঠাসাঠাসি জায়গায় তার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। দম আটকে আসা অনুভূতির ফাঁকে ফাঁকেই গ্রেগর তার অল্প ফোলা চোখ দুটো দিয়ে দেখতে লাগলো তার বোন। এসবে অসন্দিহান মেয়েটা একটা ঝাড়ু হাতে নিয়ে ঝাড় দিয়ে শুধু তার খাওয়া উচ্ছিষ্টগুলোই সরাচ্ছে না, সেই সঙ্গে সরিয়ে নিচ্ছে এমনকি তার না ছোঁয়া খাবারগুলো, যেন ওগুলোও আর কোনো কাজে আসবে না। তারপর সবকিছু তাড়াতাড়ি একটা বালতির মধ্যে ফেলে কাঠের এক তক্তা দিয়ে বালতি ঢেকে সে ওটা নিয়ে চলে গেল ঘর থেকে। যাওয়ার জন্যে তার বোন ঘোরা মাত্রই সোফার নিচ থেকে শরীর টেনে বাইরে নিয়ে এলো গ্রেগর, একটু লম্বা হয়ে পেটটা ফোলাবে বলে। এভাবেই রোজ চলতে লাগলো গ্রেগরের খাবার দেওয়া। প্রথমবার ভোরে যখন তার বাবা মার কাজের মেয়ে তখনও ঘুমিয়ে, আর আরেকবার সবার দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পরে যখন তার বাবা মা আরেকবার দুপুরের ছোট ঘুম দিতেন, আর মেয়েটাকে তার বোন পাঠিয়ে দিত বাইরের কোনো একটা কাজে। গ্রেগর উপোস করে থাকুক এটা নিশ্চিত তার বোনের মতোই অন্যরাও কেউ চায় না, কিন্তু সম্ভবত তার খাওয়া দাওয়ার ব্যাপারে ওই পরোক্ষ জ্ঞানটুকুই তাদের বহন ক্ষমতার শেষ সীমা। কিংবা খুব সম্ভব তার বোন তাদের সামান্য পীড়াদায়ক কোনো অভিজ্ঞতাও দিতে চাচ্ছে না, কারণ এটা সত্যি যে তারা এমনিতেই রয়েছেন যথেষ্ট ভোগান্তিতে। সেই প্রথম সকালে ডাক্তার ও তালাওয়ালা ফ্ল্যাটে আসবার পরে কি বলে তাদের আবার বিদায় করা হয়েছিল তা জানা গ্রেগরের পক্ষে সম্ভব হয়নি। অন্যরা যেহেতু তার কথা বোঝে না, তাই তাদের মাথায়, এমনকি তার বোনের মাথায়ও এটা কখনোই ঢোকেনি যে গ্রেগর তাদের কথাবার্তা বুঝতে পারছে। তাই তার বোন যখন এ ঘরে আসে তখন গ্রেগরকে সন্তুষ্ট থাকতে হয় কেবল তার হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস আর সেইন্টের নাম জপা শুনেই। কেবল পরের দিকেই যখন তার বোন নতুন অবস্থাটায় অভ্যস্ত হয়ে উঠতে শুরু করল, তাই বলে কখনোই পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠার তো কোনো প্রশ্নই আসে না। তখন গ্রেগর কখনো সখনো শুনতে পেত তার দু একটা মন্তব্য, ওগুলোর মধ্যে দরদ কিংবা অমন কিছু সুরটা বুঝতে পারত সে। আজ থেকেই খাবারটাও সত্যি পছন্দ হয়েছে, সে হয়তো বলতো যখন দেখা যেত গ্রেগর মানুষের মতো পেট পুরে খেয়েছে। আর যখন উল্টোটা ঘটত, ইদানিং তেমনই খুব ঘন ঘন হওয়া শুরু হয়েছে, তখন সে প্রায় বিমর্ষ হয়ে যেত। আজ তো দেখি আবার সব পড়ে আছে। যদিও কোনো খবর সরাসরি পাওয়া গ্রেগরের পক্ষে সম্ভব না, তবু পাশের ঘরগুলোর বেশ কিছু কথাবার্তা ঠিকই তার কানে এসে পৌঁছাত। আর যখনই কোনো গলার আওয়াজ পেত সে অমনি সোজা দৌড়ে যেত সেই দরজার দিকে, পুরো শরীর ঠেসে ধরত এর গায়ে। বিশেষ করে প্রথম দিকের দিনগুলোয় এমন কোনো আলাপই হতো না যা কোনো না কোনোভাবেই, স্রেফ পরোক্ষভাবে হলেও, গ্রেগরের বিষয়ে না। পুরো 2 দিন প্রত্যেক বেলা খাবার সময়ে এখানকার করণীয় নিয়ে সলা পরামর্শ শোনা যেত, আর খাবারের মাঝখানের সময়েও একই বিষয় আলোচনা চলত। সবসময় পরিবারের অন্তত 2 জন বাড়িতে থাকতই, হয়তো এ কারণে যে কেউই একা থাকতে চাইত না এই ফ্ল্যাটে। আর ফ্ল্যাট পুরোপুরি খালি ফেলে যাওয়ার তো প্রশ্নই আসে না। এছাড়া কাজের মেয়েটাও গ্রেগরের মায়ের কাছে এসেছিল একেবারে প্রথম দিনই। এই ঘটনা বিষয়ে তার জ্ঞান কতটুকু ছিল তা পুরো স্পষ্ট না, আর হাঁটু গেড়ে মিনতি করেছিল যেন তাকে এক্ষুনি বিদায় করে দেওয়া হয়। মিনিট 15 পরে তার বিদায়ের সময় কাঁদতে কাঁদতে সে ধন্যবাদ দিয়েছিল সবাইকে, যেহেতু তাকে এই কাজ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এ বাড়িতে যেন তার প্রতি করা এটাই আজ পর্যন্ত সবচেয়ে বড় উপকার। সেই সঙ্গে কেউ কিছু তাকে না বললেও নিজের থেকেই ধর্মের নামে কঠিন শপথ করে সে বলেছিল যে এ বিষয়ে কাউকেই কখনো কোনো কিছু বলবে না। অতএব এখন গ্রেগরের বোনকে তার মায়ের সঙ্গে সঙ্গে রান্নাবান্নার কাজও করতে হচ্ছে। যদিও সত্যি হলো এটা কোনো বিরাট পরিশ্রমের কাজই না, কারণ এই পরিবারের কেউ এখন বলতে গেলে কিছুই খায় না। গ্রেগর সবসময় শোনে তারা একে অন্যকে খাওয়ার নিষ্ফল অনুরোধ করে যাচ্ছে, আর কখনো উত্তর পাচ্ছে না কোনো। স্রেফ না থ্যাঙ্কস, যথেষ্ট খেয়েছি আমি, কিংবা এরকমই কিছু। মনে হয় তারা এমনকি কোনো ড্রিঙ্কসও ছোঁয় না। প্রায় তার বোন বাবাকে জিজ্ঞেস করে তিনি একটু বিয়ার খাবেন কিনা। যথেষ্ট দরদ নিয়ে বাইরে গিয়ে সেটা নিয়ে আসারও কথা বলে। আর যখন তার বাবা কোনো জবাব দেন না, তখন ওনার সব দ্বিধা দূর করার জন্য সে বলে ফ্ল্যাটের কেয়ারটেকারকে এই কাজে যে কোনো সময় বাইরে পাঠানো যায়,
কিন্তু শেষমেশ তার বাবা একটা দৃঢ় না বলে দেন, আর সেই সঙ্গে শেষ হয় এ নিয়ে সব আলাপ। ঘটনার একেবারে প্রথম দিনেই তার বাবা তাদের পরিবারের আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তার মা ও বোনের কাছে একটা বিশদ বিবরণ দিলেন। একটু পরপরই তিনি টেবিল ছেড়ে উঠলেন আর ছোট সিন্দুকটা থেকে বের করে আনলেন কোনো রসিদ বা নোট বই। 5 বছর আগে তার ব্যবসা বসে যাওয়ার সময় থেকে তিনি বাঁচিয়ে রেখেছেন ওগুলো। এই শোনা গেল তার জটিল তালাখোলার শব্দ, আর যা খুঁজছেন তা বের করে নিতেই আবার বন্ধ হয়ে গেল সিন্দুক। তার বন্দিদশা শুরু হওয়ার পর তার বাবার দেওয়া এই বিবরণটাই, পুরোটা না হলেও অন্তত কিছুটা, ছিল গ্রেগরের শোনা প্রথম আশ্বস্ত হওয়ার মতো কথা। সে ধরে নিয়েছিল বাবার পুরনো ব্যবসায় একটা পয়সাও আর অবশিষ্ট নেই। অন্তত এই ধারণার উল্টো কোনো কিছু তার বাবা কখনোই বলেননি। যদিও এও সত্য, গ্রেগর তাকে কখনো কিছু জিজ্ঞেসও করেনি। সে সময় গ্রেগরের একমাত্র চিন্তাই ছিল সম্ভাব্য সবকিছু করে যত তাড়াতাড়ি পারা যায় পরিবারটাকে ওই ব্যবসা বসে যাওয়ার ধাক্কা ভুলতে সাহায্য করা, যে ধাক্কা তাদের সবাইকে ছুঁড়ে দিয়েছিল চরম এক হতাশ অবস্থার মধ্যে। আর তাই অস্বাভাবিক এক উদ্যম নিয়ে কাজে নেমে পড়েছিল গ্রেগর। ফলে প্রায় রাতারাতি এক সামান্য কেরানি থেকে পদোন্নতি পেয়ে হয়েছিল ভ্রাম্যমান সেলসম্যান। এর ফলে তার সামনে এলো টাকা কামানোর পুরো নতুন এক পথ। যেহেতু সেলসম্যানের চাকরিতে কাজের ফলাফল যদি সে সফল হয়, সোজা রূপান্তরিত হয়ে যায় কমিশন হিসেবে পাওয়া মোটা টাকায়, যা সে বাড়িতে নিয়ে টেবিলে সাজিয়ে রাখতে লাগলো তার পরিবারের বিস্মিত ও আনন্দিত দৃষ্টির সামনে। কত সুখে ভরা সব দিন ছিল সেগুলো। সেসব দিন আর ফিরে আসেনি কখনোই, অন্তত ওরকম জাঁকজমক নিয়ে না। যদিও পরে এত টাকাই গ্রেগর কামাতে লাগলো যে একসময় তার পরিবারের পুরো ব্যয়ভার তার পক্ষেই বহন করা সম্ভবপর হয়ে উঠল, আর সে তা করতেও লাগলো। একসময় সবাই ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে গেল, পরিবার ও গ্রেগর দুই পক্ষই। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েই টাকাটা নেওয়া হতো তার হাত থেকে, আর খুশি মনেই সে পরিবারের হাতে তুলে দিত ওটা। কিন্তু খুব বেশি দিন আলাদা কোনো উষ্ণতা থাকল না ব্যাপারটাতে। একমাত্র তার বোনের সঙ্গে যা অন্তরঙ্গ রয়ে গেল গ্রেগর। তার একটা গোপন সংকল্প ছিল যে বোনকে, যে কিনা খুবই সঙ্গীত প্রিয়, গ্রেগর একদমই না, আর বেহালা বাজাতে পারে একেবারে হৃদয় ছোঁয়া সুরে, পরের বছর সঙ্গীত বিদ্যালয়ে পাঠাবে সে। তাতে খরচ অনেক লাগবে, লাগুক। সে জানত কোনো একরকম ভাবে চেষ্টা করে খরচটা সামলানো যাবে। মাঝে মধ্যে সামান্য কদিনের জন্য যখন গ্রেগরের কাজ পড়ত এই শহরে, তখন তার বোনের সঙ্গে আলাপের সময় প্রায়ই উঠত সঙ্গীত বিদ্যালয়ের কথা। অবশ্য সবসময়ই সুন্দর কোনো এক স্বপ্ন হিসেবেই, যে স্বপ্নের বাস্তবায়ন অসম্ভব। এইসব নির্দোষ পরোক্ষ কথাবার্তাও তার বাবা মা খুব একটা পছন্দ করতেন না। তবে এ বিষয়ে মনে মনে খুব স্পষ্ট করেই সিদ্ধান্ত নিয়েছিল গ্রেগর। সে চাচ্ছিল এই ক্রিসমাসেই বেশ আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা করবে তার সংকল্পের কথা। এসব চিন্তাই তার বর্তমান অবস্থার বিচারে একেবারে অন্তঃশ্বাসশূন্য চিন্তা। ওখানে দরজা ধরে খাড়া হয়ে দরজার সঙ্গে মিশে দাঁড়িয়ে অন্যদের কথা শোনার সময় ঝড় তুলল গ্রেগরের মনে। কখনো হয়তোবা স্রেফ ক্লান্তি থেকেই সে আর মনোযোগ রাখতে পারল না, আর অসাবধানে দুম করে মাথাটা ঠুকে বসত দরজায়। কিন্তু তক্ষুনি আবার সোজা হয়ে যেত, কারণ দেখা যেত এই সামান্য শব্দই পাশের ঘরের সবার কানে যাওয়ার জন্য আর তাদের আলাপ থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এ আবার কি হচ্ছে? একটু থেমে তার বাবা বলতেন, নিশ্চিত দরজার দিকে ঘুরে। শুধু তারপরই তাদের থেমে যাওয়া আলাপ আস্তে আস্তে শুরু হতো আবার। গ্রেগর এখন খুব ভালো মতো বুঝতে পারল যে কারণ তার বাবা একই জিনিস বারবার করে ব্যাখ্যা করলেন। কিছুটা এ কারণে যে বহুদিন হয়ে গেছে তিনি এসব নিয়ে শেষবার মাথা ঘামিয়েছেন, আর কিছুটা এ কারণে যে গ্রেগরের মা সবসময় সবকিছু প্রথমবারে ধরতে পারেন না। সর্বনাশা এই বিপর্যয় সত্ত্বেও কিছু পরিমাণ টাকা, সত্যি যে খুবই সামান্য কিছু, বেঁচে গেছে সেই পুরনো দিনগুলো থেকে। আর এই এতদিনের জমতে থাকা সুদের কারণে তা খানিকটা বেড়েছেও বটে। এর পাশাপাশি প্রতি মাসে যে টাকা গ্রেগর বাড়িতে দিত, সামান্য কিছু খুচরো পয়সাই কেবল সে ফেলে রাখত নিজের জন্য। তার পুরোটা খরচ করা হয়নি, আর সেটাই জমতে জমতে রূপ নিয়েছে একটা মোটামুটি মূলধনে। গ্রেগর দরজার পেছনে শরীর রেখে অধীর হয়ে মাথা ঝাঁকালো, আর অভাবনীয় মিতব্যয়িতা আর দূরদৃষ্টির কথা শুনে সে উল্লসিত। সে আসলে এই বাড়তি টাকাটা বসের কাছে তার বাবার ঋণ আরও বেশি বেশি করে শোধ করার কাজে ব্যবহার করতে পারত। তা করলে তার চাকরি ছেড়ে দেওয়ার দিনটা হয়তো আরও খানিক এগিয়ে আনা যেত।
কিন্তু এখন তো দেখা যাচ্ছে তার বাবা যা করেছেন সেটাই নিঃসন্দেহে সবচেয়ে ঠিক কাজ ছিল। এই সামান্য কটা টাকার সুদের ওপর কিংবা ওই ধরনের কিছুর ওপর নির্ভর করে অবশ্য এই গোটা পরিবারের খুব বেশি দিন চলবে না। এতে 1 বছর টিকে থাকা যাবে, কিংবা খুব বেশি হলে 2 বছর, কিন্তু ওই পর্যন্তই। সত্যি বলতে এ ঠিক এমনই কয়টা টাকা যা ছোঁয়া উচিত না, বরং জরুরি দরকারের জন্য রেখে দেওয়াই উচিত। তাই রোজকার খবরের ব্যাপারে কথা হলো। তা কামাই করা ছাড়া অন্য পথ নেই। গ্রেগরের বাবা সত্যিকার অর্থে এখনও স্বাস্থ্যবান আছেন, কিন্তু এই বুড়ো মানুষটা গত 5 বছর ধরে কোনো কাজ করেননি। আর এখন যে খুব বেশি কিছু করতে পারবেন সে আশা করা তার নিশ্চিত উচিত না। এই 5 বছরে যা তার কঠোর খাটুনির কিন্তু ব্যর্থ এই জীবনের প্রথম বিশ্রাম, শরীরে তিনি অনেক চর্বি জমিয়ে ফেলেছেন। ফলে তার চলাফেরা হয়ে গেছে চোখে পড়ার মতো ঢিমেতালের। আর গ্রেগরের বৃদ্ধ মায়ের ব্যাপারে বলতে হয়, হাঁপানি রোগী তিনি। কি করে তিনি পয়সা রোজগার করবেন যখন কিনা এমনকি ফ্ল্যাটে হেঁটে বেড়াতেও কষ্ট হয় তার? আর প্রতি একদিন পরপর জানলা খুলে সেখানে পাশের সোফায় শুয়ে দম ফুরিয়ে শ্বাস নিতে হয় তাকে। তাহলে কি কাজ করার জন্য তার বোনই বেরোবে ঘর থেকে, যে এখনো 17 বছর বয়সের একটা বাচ্চার বেশি না? ও যেভাবে দিন কাটায় তাতে বাধা দেওয়া হবে তো অপরাধেরই সামিল। সুন্দর জামা কাপড় পরা, অনেক বেলা পর্যন্ত ঘুমোনো, ঘরের কাজে টুকটাক সাহায্য করা, ছোটখাটো আমোদ আহ্লাদে যোগ দেওয়া, আর সবার উপরে বেহালা বাজানো, এই তো তার জীবন। দরজার ওপাশের কথাবার্তা যখনই টাকা রোজগারের আবশ্যকতার দিকে ঘুরে যায়, গ্রেগর তখন সঙ্গে সঙ্গে দরজা থেকে ছাড়িয়ে নেয় নিজেকে, ছুড়ে দেয় পাশের ঠান্ডা চামড়ার সোফার উপর। কারণ তখন তার সারা শরীরে সে বোধ করতে থাকে লজ্জা ও মর্মপীড়ার তাপ। প্রায় সে সারা রাত পড়ে থাকে ওখানে, এক ফোঁটা ঘুমায় না। আর ঘন্টার পর ঘন্টা শুধু আঁচড় কাটে সোফার গায়ে, কিংবা জানলার কাছে একটা হাতাওয়ালা চেয়ার ঠেলে নেওয়ার কষ্টকর কাজে ব্যস্ত হয়। একসময় বুকে ভর দিয়ে উঠে যায় জানলার চৌকাঠে, চেয়ারের উপরে শরীরের ভার ঠেকিয়ে শার্সির গায়ে ঝুঁকে থাকে, আর স্পষ্টই উদ্দীপ্ত হয়ে ওঠে মুক্তি সেই স্বাদের স্মৃতিচারণ করে। জানলার বাইরে তাকিয়ে যে স্বাদটা সে আগে সব সময় পেত, আর এখন দেখা যাচ্ছে সামান্য দূরের জিনিসও দিন দিন আরও ঝাপসা হয়ে আসছে তার চোখে। এখন আর সে রাস্তার ওপাশের হাসপাতালটা একদম দেখতেই পায় না। আগে যেটা সবসময় চোখের সামনে পড়ে থাকতো বলে গালিও দিত সে। যদি সে একেবারে নিশ্চিতভাবেই না জানত যে এটা শান্ত আর পুরো শহরে একটা শাটল স্ট্রিট, তাহলে হয়তো সে ধরে নিত জানলার বাইরে ওটা বরং কোনো বিরান ভূমি, যেখানে ধূসর আকাশ আর ধূসর মাটি একেবারে একাকার হয়ে গেছে। তার সুবিবেচক বোনটা শুধু 2 বার দেখতে হলো যে হাতাওয়ালা চেয়ারটা পড়ে আছে জানলার পাশে। তারপর থেকে সে কামরা সাফ করা শেষ হলেই যত্নের সঙ্গে ফের চেয়ার ঠেলে রাখত জানলার ওখানে, আর এমনকি জানলার ভেতরের দিকে শাঁসিও শুরু করল খুলে রেখে যাওয়া। শুধু যদি গ্রেগর তার বোনের সঙ্গে একটু কথা বলতে পারত, আর তার বোন দয়া করে তার জন্য যা কিছু করছে সেজন্য খানিক ধন্যবাদ জানাতে পারত, তাহলে তার এসব সেবা যত্ন নেওয়া কিছুটা সহজ হতো গ্রেগরের পক্ষে। ওটা ছাড়া এগুলো তাকে মানসিক চাপ দিচ্ছে। পুরো ব্যাপারটার অপ্রীতিকরতা ধামাচাপা দেওয়ার সব চেষ্টা বলতেই হয় তার বোন করে যাচ্ছে। আর স্বাভাবিক যে সময়ের সঙ্গে সঙ্গে এ কাজে সে আরও পটু হয়ে উঠছে। কিন্তু সমানভাবে যত সময় যাচ্ছে গ্রেগর আরও ভালোভাবে বুঝে উঠতে পারছে সব কিছু। যেভাবে তার বোন ঘরে ঢোকে সেটাই তার কাছে রীতিমতো আতঙ্কের। ঘরে ঢুকতে না ঢুকতেই দরজা বন্ধ করার জন্য না থেমেই অন্যদের জন্য গ্রেগরের ঘর দেখতে না হয় সেজন্য তার সবসময় কি চেষ্টা। সে সোজা ছুটে যায় জানলার কাছে আর অস্থির হাতে হুড়মুড় করে খুলে দেয় জানলা, যেন তার দম বন্ধ হয়ে গেছে। আর বাইরে এত ঠান্ডা সত্ত্বেও গভীর শ্বাস নিতে নিতে ওখানে জানলা ধরে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। ওসব শব্দ আর তাড়াহুড়া দিয়ে প্রতিদিন 2 বার সে আতঙ্কিত করে গ্রেগরকে। পুরো সময় ভয়ে কেঁপে সে পড়ে থাকে সোফার নিচে। সে ভালো করেই বোঝে যে এই অত্যাচার থেকে তার বোন তাকে ঠিকই রেহাই দিত, শুধু যদি তার পক্ষে সম্ভব হতো গ্রেগর আছে এমন কোনো ঘরে জানলা বন্ধ করে থাকাটা। একদিন নিঃসন্দেহে গ্রেগরের রূপান্তরের 1 মাস পেরিয়ে গেছে, তাই তার চেহারা দেখে বিস্মিত হওয়ার কোনো বিশেষ কারণ তার বোনের থাকার কথা নয়। সে স্বাভাবিকের চেয়ে খানিকটা আগে এসে ঢুকল এই ঘরে, আর গ্রেগরকে দেখল জানলায় ঠেস দিয়ে স্থির হয়ে আর সবচেয়ে ভয়ার্ত এক চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে বাইরে। তার বোন যদি ভেতরে আসার সিদ্ধান্ত না নিত
সেটাই স্বাভাবিক লাগতো গ্রেগরের কাছে, কারণ জানলার ওখানে গ্রেগরের থাকার কারণে তখনই জানলাটা খোলা তার পক্ষে আর সম্ভব ছিল না। কিন্তু সে যে শুধু ভেতরে এলো তাই নয়, এমনকি ভয়ে লাফিয়ে পিছিয়ে গেল আর দরম করে আটকে দিল দরজা। অপরিচিত কেউ হলে এটা দেখে নিশ্চিত ভেবে বসত তাকে কামড়ানোর ইচ্ছা নিয়ে যেন ঘাপটি মেরে গ্রেগর বসেছিল ভেতরে। কাল বিলম্ব না করে সে লুকিয়ে গেল সোফার নিচে, কিন্তু দুপুর পর্যন্ত তাকে অপেক্ষা করে থাকতে হলো তার বোনের ফিরে আসার। আর যখন সে এলো তাকে দেখে মনে হচ্ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অস্বস্তিতে আছে সে। এ থেকেই গ্রেগর বুঝে নিল তার চেহারাটা এখনো তার বোনের কাছে ঘিনঘিনি কিছুই, আর সেটা তাই থেকে যাবে। সোফার নিচ থেকে বেরিয়ে থাকা তার শরীরের ওই অল্প একটুখানি দেখেই তার বোনকে নিশ্চয়ই ভীষণ কষ্টে দমিয়ে রাখতে হচ্ছে ছুটে পালিয়ে যাওয়ার ইচ্ছেটা। তাই এ দৃশ্যটুকু থেকেও তাকে রেহাই দিতেই একদিন গ্রেগর পিঠে করে সোফার কাছে বয়ে নিয়ে এলো একটা চাদর। এই কাজটুকু করতেই তার লেগে গেল 4 ঘন্টা। চাদরটা এমন এক কায়দায় সে বিছালো যার ফলে তার পুরো শরীর ঢাকা পড়ে গেল এর নিচে। এখন তার বোন যদি এমনকি নিচের দিকে ঝুঁকেও পড়ে তাহলেও তাকে দেখতে পাবে না। তার বোনের কাছে যদি এই চাদরটা অপ্রয়োজনীয় বলেই মনে হতো তাহলে সে তো সরিয়ে দিত কোনো দ্বিধা না করেই, কারণ এটা তো পরিষ্কার গ্রেগরের মনে এমন কোনো ফুর্তি লাগেনি যে অমনভাবে নিজের শরীর পুরো ঢেকে রাখবে। কিন্তু দেখা গেল চাদরটা যেখানে আছে সেখানেই থাকতে দিল তার বোন। আর এই নতুন ব্যবস্থাটা সে কিভাবে নিয়েছে তা দেখার জন্যে যখন গ্রেগর সাবধানে মাথা দিয়ে চাদর অল্প তুলল, তখন মনে হলো তার বোনের চোখে এমনকি একবার একটু কৃতজ্ঞতার ছাপও সে দেখতে পেল যেন। প্রথম 2 সপ্তাহ গ্রেগরের বাবা মা তার কাছে আসার ব্যাপারে সাহস করে উঠতে পারলেন না। প্রায় গ্রেগর শুনত যে তারা তার বোনের এখনকার কাজের বিরাট প্রশংসা করছেন, যেখানে আগে প্রায়ই তারা বোনটার উপর বিরক্ত থাকতেন, ওকে নিষ্কর্মা এক মেয়ে বলেই মনে করতেন। কিন্তু এখন তারা দুজনেই, তার বাবা ও মা, বোন ঘর সাফ করার সময় প্রায় অপেক্ষা করে থাকেন দরজার বাইরে, আর তার বোন বের হওয়া মাত্রই তাদের কাছে নিখুঁত বর্ণনা করতে হয় ঘরটা সে আজ কেমন দেখল, গ্রেগর কি খেয়েছে, আজ কেমন ব্যবহার করছে, আর সামান্য উন্নতি কি দেখা যাচ্ছে এসব। এর মধ্যে তার মা বেশ তাড়াতাড়ি বায়না শুরু করে দিলেন গ্রেগরকে দেখবেন। গ্রেগরের বাবা ও বোন প্রথমে নানা যুক্তি দেখিয়ে নিরস্ত করলেন তাকে। যুক্তিগুলো গ্রেগর শুনল খুব মনোযোগ দিয়ে আর একমত হলো, কিন্তু পরের দিকে তার মাকে আটকে রাখতে বল প্রয়োগের দরকার পড়ল। এরপর যখন তিনি চিৎকার শুরু করলেন, গ্রেগরের কাছে আমাকে যেতে দাও, ও যে আমার দুর্ভাগা নিজের সন্তান, তোমরা কি দেখো না আমাকে ওর কাছে যেতেই হবে। গ্রেগর তখন ভাবতে লাগলো তার মা যদি ভেতরে ঢোকেন তাহলে খুব মন্দ হয় না, অবশ্য রোজ রোজ না, মোটামুটি সপ্তাহে একদিন হলেই চলবে। নিঃসন্দেহে তার মা তার ওই বোনটার চেয়ে সবকিছু অনেক ভালো বোঝেন। যথেষ্ট মনের জোর থাকা সত্ত্বেও বোনটা তো একটা বাচ্চা মেয়েই মাত্র, আর সবকিছুর পরও মনে হয় সে এরকম কষ্টদায়ক একটা কাজ ঘাড়ে তুলে নিয়েছে স্রেফ বাচ্চাদের বেপরোয়া মানসিকতা থেকেই। মাকে দেখার ইচ্ছা গ্রেগরের শিগগিরই পূর্ণ হল। দিনের বেলা শুধু তার বাবা মায়ের কথা বিবেচনা করেই জানলার সামনে দাঁড়ানোটা এড়িয়ে চলত সে। অন্যদিকে মেঝের এই অল্প কয়েক গজ জায়গাও বুকে ভর দিয়ে হাঁটাহাঁটির জন্য যথেষ্ট মনে হতো না তার। আর শটান শুয়ে থাকাটা, এমনকি রাতেও, একরকম অসহ্যই লাগত তার। ওদিকে বেশি দিন লাগল না খাওয়া দাওয়া থেকে তার পুরো রুচি উঠে যেতে। সুতরাং বিনোদনের স্বার্থেই দেয়াল আর ছাদের সবটা জুড়ে বুকে ভর দিয়ে চলার অভ্যাস করে নিল সে। বিশেষ করে ছাদ থেকে ঝুলে থাকতে বেশ মজা লাগে তার। মেঝেতে শুয়ে থাকার সঙ্গে এর বিরাট ফারাক। আরও খোলামেলা শ্বাস নেওয়া যায় ওখানে। সারা শরীরে কেমন যেন মৃদু এক কাঁপ ওঠে। আর ওখানে খুশির চোটে আনমনা হয়ে কখনো সখনো সে নিজেকেই দারুণ অবাক করে দিয়ে হাত পা ছেড়ে ধপাস করে পড়ে মেঝের উপর। এখন সন্দেহ নেই, আগের থেকে সে অনেক বেশি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তার শরীর। তাই দেখা যায় অত উঁচু থেকে পড়লেও তার কোনো ক্ষতি হয় না। শিগগিরই গ্রেগরের বোনের চোখে পড়ল তার অবসর বিনোদনের এই নতুন পন্থা। তাকে বুকে ভর দিয়ে চলতে হয় বলেই তার পেছনে পেছনে এখানে ওখানে থেকে যায় আঠালো শরীরের কিছু চিহ্ন। এরপরই বোনটা তাকে তার চলাফেরার জন্য যতখানি পারা যায় জায়গা করে দেওয়ার কথা ভাবল তার চলার পথে দাঁড়িয়ে থাকা আসবাবগুলো সরিয়ে ফেলার কথা, যার মানে সবার আগে আলমারি আর লেখার টেবিলটা। যা হোক, তার একার পক্ষে তো আর এ কাজ করা সম্ভব না। সাহায্যের জন্য বাবাকে বলারও সাহস হলো না তার। ওদিকে কোনো সন্দেহ নেই ঝিটা কোনো রকম সাহায্যই করবে না, কারণ আগের রান্নার মেয়েটা চলে যাওয়ার পর থেকে
এই 16 বা সেরকম বয়সের বাচ্চা মেয়েটা যথেষ্ট সাহসের সঙ্গে এখানে লেগে আছে ঠিকই, কিন্তু সে এক বিশেষ অনুমতি চেয়ে বসেছে যে রান্নাঘরের দরজা সে সবসময় তালা দিয়ে রাখবে, আর কেবল কোনো জরুরি কারণে তাকে বিশেষভাবে ডাকা হলেই সে খুলবই দরজা। সুতরাং একদিন তার বোনের জন্য যখন বাবা বাড়িতে নেই, তার মাকে ডেকে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প রইল না। তার মা বিরাট আনন্দ আর উত্তেজনা নিয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন বটে, কিন্তু গ্রেগরের ঘরের দরজায় পৌঁছেই নিশ্চুপ হয়ে গেলেন। ভেতরে সব ঠিকঠাক আছে কি না সে ব্যাপারে তার বোন অবশ্য প্রথমেই নিশ্চিত হয়ে নিল, কেবল তারপরে সে ঢুকতে দিল তার মাকে। ঝটিকা গতিতে গ্রেগর আরও নিচে টেনে নামালো তার গায়ের চাদর, ভাঁজ বানালো আরও অনেক কটা। পুরো জিনিসটা সত্যিই এমন দেখালো যে যেন কেউ সোফার উপর বেখেয়ালে ফেলে রেখেছে চাদরটা। এ দফায় চাদরের তলা দিয়ে উঁকি মেরে তাকানো থেকেও নিরস্ত থাকল গ্রেগর। তার মায়ের এখানেই প্রথম আসা সত্ত্বেও মায়ের মুখটা দেখা থেকে নিজেকে বঞ্চিত রাখল সে। তিনি যে শেষমেশ এসেছেন স্রেফ তাতেই সে খুশি। আসো, ভেতরে আসো, ওকে দেখা যাচ্ছে না, বলল তার বোন। আক্ষরিক অর্থেই মাকে ধরে ধরে নিয়ে আসছে। এবার গ্রেগর শুনতে পেল এই দুই রোগা মহিলা আগের জায়গা থেকে সরাচ্ছেন পুরনো আলমারিটা। ওটা সত্যি ওজনে খুব ভারী, আর মায়ের সতর্কবাণী সত্ত্বেও তার বোন প্রথম থেকে শেষ পর্যন্ত একগুয়ের মতো সামলে চলেছে এই কাজের মূল ধাক্কা। তার মা উদ্বিগ্ন মেয়েটার পেশিতে না আবার টান পড়ে। কাজটা করতে খুব লম্বা সময় লাগলো, সম্ভবত মিনিট 15 চেষ্টার পরে তার মা বললেন, আলমারি যেখানে ছিল সেখানেই বরং থাক। কারণ প্রথম কথা, ওটা ওজনে খুব ভারী। তার বাবা বাড়ি আসার আগে তারা কোনো মতেই শেষ করতে পারবে না এই কাজ। আর তখন দেখা যাবে গ্রেগরের চলাফেরা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ওটা ফেলে রাখতে হচ্ছে ঘরের মাঝখানে। আর দ্বিতীয় হচ্ছে, এমনও তো মোটেও নিশ্চিত না যে আসবাবগুলো সরিয়ে তারা গ্রেগরের আসলেই কোনো উপকার করছেন। তার মায়ের কাছে মনে হলো উল্টোটাই বরং সত্যি। দেয়ালের ওই ন্যাংটো চেহারা তার কাছে রীতিমতো মর্মাঘাতী ঠেকল। আর গ্রেগরের প্রতিক্রিয়াও তো এরকমই হবে। সে তো এই আসভাবে অভ্যস্ত আজ বহুদিন। শূন্য ঘরে নিজেকে তো পরিত্যক্ত বলেই মনে হবে তার। এরকম কি লাগবে না যে? খুব নিচু স্বরে উপসংহার টানলেন তার মা। আসলে পুরোটা সময় ধরেই তিনি কথা বলছেন ফিসফিস করে, যেন তিনি নিশ্চিত করতে চাইছেন যে গ্রেগর যে জায়গাতেই থাকুক না কেন তার গলার আওয়াজ যেন সে না শোনে, কারণ তিনি 100% বিশ্বাস করেন সে তাদের কথা বুঝতে পারবে না। এরকম কি লাগবে না যে আমরা আজ আসবাবগুলো সরিয়ে তাকে এটাই বোঝাতে চাচ্ছি তার সুস্থ হয়ে ওঠা নিয়ে আমরা সব আশা ছেড়ে দিয়েছি, আর তাকে নিষ্ঠুরের মতো ছেড়ে যাচ্ছি স্রেফ তার নিজের ওপরেই? আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যদি আমরা ঘরটা ঠিক আগের অবস্থায় রাখার চেষ্টা করি, কারণ তাহলে গ্রেগর যখন আবার আমাদের কাছে ফিরে আসবে তখন সে দেখবে কিছুই বদলায়নি, আর তখন এই মাঝখানের সময়টায় যা কিছু ঘটল সব সে ভুলে যেতে পারবে আরও সহজে। মায়ের কথাগুলো শুনে গ্রেগরের উপলব্ধি হল এই 2 মাস মানুষের সঙ্গে কোনো রকম সরাসরি সম্পর্ক না হওয়াতে আর সেই সঙ্গে পরিবারের 4 দেয়ালের মধ্যে থাকার এই একঘেয়েমি মিলে তার চিন্তা ভাবনাও নিশ্চিত গুলিয়ে গেছে। নতুবা তার ঘর খালি করা হোক এমনটা সে আসলে কি করে মন থেকে চাচ্ছিল, সে কথার ব্যাখ্যা মাথায় এলো না তার। সে কি আসলেই চায় যে পুরনো পারিবারিক আসবাবে এত আরাম করে সাজানো তার এই উষ্ণ ঘরটা কোনো গুহায় রূপ নিক, যেখানে নিঃসন্দেহে সে সারা ঘর বাধাহীন ঘুরে বেড়াতে পারবে বুকে ভর দিয়ে? কিন্তু তার বদলে তার মনুষ্য অতীতটাও মুছে যাবে আরও দ্রুত ও সম্পূর্ণভাবে। এটা ঠিক, এরই মধ্যে সেই অতীত ভুলে যাওয়ার কিনারাতেই এসে পৌঁছে গেছে গ্রেগর। শুধু তার মায়ের গলা, সেই গলা যা সে বহুদিন ধরে শোনেনি, তাকে ফিরিয়ে আনল চেতনায়। না, একটা জিনিসও সরানো যাবে না। অবশ্যই সবকিছু থাকবে। নিজের অবস্থাটার উপর আসবাবের সুপ্রভাব সে কিছুতেই হারিয়ে যেতে দেবে না। আর এসব আসবাব যদি তার অনর্থক বুকে ভর দিয়ে চলাচলতিতে কোনো বাধাও সৃষ্টি করে তা বরং ভালোই, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু দুর্ভাগ্য, তার বোন অন্যরকম চিন্তা করল। গ্রেগরের ব্যাপার নিয়ে যে কোনো আলোচনায় সে, অবশ্য তার এই আচরণের পেছনে যুক্তিও আছে বটে, এখন অভ্যস্ত তার বাবা মায়ের সঙ্গে বিশেষজ্ঞের মতো কথা বলতে। তাই তার মায়ের এই প্রস্তাবে অসম্মত হওয়ার জন্য তার তো কোনো কারণের অভাব নেই। কেবল আলমারি ও লেখার টেবিলটা সরানো না, যদিও প্রথমে শুধু এইটুকুই ইচ্ছে ছিল তার, সে বরং জোর করতে লাগলো একমাত্র ওই অবশ্য প্রয়োজনীয় সোফা ছাড়া এই ঘরের আর সব আসবাব সরিয়ে ফেলতে হবে। নিশ্চিত তার এমন দাবির পেছনে শুধু তার শিশুসুলভ একগুঁয়েমি কিংবা তার সে আত্মবিশ্বাসী,
ইদানিং যে আত্মবিশ্বাস সে অর্জন করেছে খুব আকস্মিক আর বেদনাদায়ক এক পথে কাজ করেনি। সেই সঙ্গে পরিষ্কার অর্থেই সে দেখছিল যে গ্রেগরের চলাফেরা করে বেড়ানোর জন্য যথেষ্ট জায়গার দরকার। আর অন্যদিকে আসবাবগুলো যে গ্রেগরের বিন্দুমাত্র কোনো কাজে আসছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া সম্ভবত তার বয়সী মেয়েদের রোমান্টিক চিন্তাভাবনাও যা কিনা সুযোগ পেলেই বের হওয়ার পথ খোঁজে এক্ষেত্রে কিছু ভূমিকা রেখেছে। গ্রেটিকে তা উৎসাহিত করেছে ভাইয়ের দুর্দশা আরও বেশি ভয়াবহ করে তুলতে, যাতে করে আরও বড় বড় সব কৃতিত্ব দেখিয়ে তার উপকার সে করে যেতে পারে। সে জানে এমন একটা ঘরে গ্রেগর যেখানে একা শূন্য দেয়ালগুলোয় রাজত্ব করে বেড়ায়, সম্ভবত সে ছাড়া আর কেউই কখনো সাহস পাবে না পা ফেলার। না, তাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারলেন না তার মা। তিনি স্রেফ গ্রেগরের ঘরে আছেন। এ থেকেই প্রচণ্ড উদ্বেগে মনে হয় নিজে কি চান তাই ঠিকমতো আর বোঝাতে পারছেন না। তাই বেশি দেরি হলো না যে চুপ করে গেলেন তিনি, আর আলমারিটা বাইরে টেনে নিতে তার মেয়েকে সাধ্যমতো সাহায্য করতে লাগলেন। ঠিক আছে, উপায়ন্তর না থাকলে আলমারি ছাড়াও গ্রেগর নিজের কাজ চালিয়ে নিতে পারবে, কিন্তু এর বেশি কিছু না। লেখার টেবিলটা এ ঘরে থাকতেই হবে। আর এই দুই মহিলা গোঙানিও হাঁসফাঁস করতে করতে আলমারি ঘরের বাইরে নিয়ে যেতে না যেতেই সোফার নিচ থেকে গ্রেগর বের করল তার মাথা। সে চায় সাবধানে যদ্দূর সম্ভব কৌশলে ওদের বাধা দেবে, কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, গ্রেটিকে পাশের ঘরে ছেড়ে সেখানে সে দুই হাতে আলমারিটা বেড দিয়ে ধরে একা দোলাচ্ছে সামনে পেছনে, যদিও নাড়াতে পারছে না এক ইঞ্চিও। তার মাই প্রথমে ফিরে এলেন এ ঘরে। তার মায়ের তো আর গ্রেগরকে দেখার অভ্যাস নেই। এই চেহারা তাকে অসুস্থ করে তুলতে পারে। এরকম আশঙ্কায় গ্রেগর দ্রুত সোফার শেষ মাথার দিকে পিছু হটতে লাগল, কিন্তু সামনের দিকে চাদরটা সামান্য দুলে ওঠা ঠেকাতে তার যথেষ্ট দেরি হয়ে গেল। তার মায়ের চোখে পড়ে গেল সে। তিনি থেমে গেলেন, এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন পাথর হয়ে, তারপর ফিরে গেলেন গ্রেটির কাছে। যদিও গ্রেগর নিজেকে আশ্বস্ত করছে অস্বাভাবিক কোনো কিছুই ঘটছে না, শুধু কয়েকটা আসবাব একপাশে সরিয়ে রাখা হচ্ছে মাত্র, তবু শিগগিরই তাকে মানতে হলো এই দুই মহিলা আসা যাওয়া, একজন আরেকজনকে এই ডাকাডাকি, মেঝের উপর আসবাবের টানা হ্যাচড়ার আওয়াজ, এসব কিছু তাকে জ্বালাচ্ছে চারদিক থেকে ফোঁসে ওঠা কোনো বিশাল গোলযোগের মতো। আর তাই যত সে চেষ্টা করছে হাত পা গুটিয়ে মেঝের ভেতর শরীরটা নিয়ে সেধিয়ে যেতে, তত তাকে অত্যাবশ্যক এই উপসংহারে আসতেই হচ্ছে যে আর বেশিক্ষণ এসব সহ্য করতে পারবে না সে। ওরা তার ঘর থেকে সবকিছু সরিয়ে নিচ্ছে, তার প্রিয় সব জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে তাকে। আলমারিটা, যার মধ্যে আছে তার সরু করাত অন্যান্য যন্ত্রপাতি, এরই মধ্যে সরানো হয়ে গেছে। এখন ওরা আলগা করে আনছেন তার লেখার টেবিলও। মেঝেতে প্রায় গেঁথেই বসেছিল টেবিলটা। ওটাতেই গ্রেগর সবসময় বাণিজ্য একাডেমির ছাত্র থাকতে ব্যাকরণ স্কুলের ছাত্র হিসেবে, হ্যাঁ, এমনকি তার প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলোতেও তার হোমওয়ার্ক করে এসেছে। আর এখন এই দুই মহিলার সৎ উদ্দেশ্য পরিমাপ করার মতো সময় তার হাতে নেই। সত্যি হচ্ছে এ দুজন যে এখানে আছেন সে কথাই সে প্রায় ভুলতে বসেছে, কারণ তারাও এখন ভীষণ ক্লান্ত হয়ে যাওয়ার কারণে কাজ করছেন নীরবে, আর তাদের শ্রান্ত হোঁচট খেয়ে চলা পায়ের আওয়াজ ছাড়া অন্য কিছুই শোনা যাচ্ছে না। অতএব গ্রেগর তার গোপন জায়গা থেকে ছুটে বেরিয়ে এলো। দুই মহিলা তখন পাশের ঘরে টেবিলের গায়ে হেলান দিয়ে মাত্র খানিক জিরিয়ে নিতে শুরু করেছেন। চারবার সে তার দিক বদলালো, কারণ সে সত্যি বুঝে উঠতে পারছে না কোন জিনিসটা প্রথম আলগাতে হবে। তারপর তার চোখ আটকালো সেই পুরো ফাড়ে ঢাকা মহিলার ছবিটাতে। খুবই নজরকাড়াভাবে ওটা ঝুলে আছে একদম শূন্য দেয়ালে। দ্রুত হামা দিয়ে ওটার কাছে উঠে গেল সে। শরীর চেপে ধরল কাঁচের উপর, কাঁচা তাকে এঁটে রাখল শক্ত করে, আর তপ্ত পেটটাতে আরাম দিল খানিকটা। অন্তত এই ছবিটা গ্রেগরের শরীর যা এখন পুরোপুরি ঢেকে রেখেছে, তাহলে সরাতে পারছে না কেউ। বৈঠকখানার দরজার দিকে সে ঘুরিয়ে রাখল তার মাথা, যেন মহিলা দুজন ফিরে আসার সঙ্গে সঙ্গেই সে দেখতে পায়। বেশিক্ষণ বিশ্রাম নিলেন না তারা, ফিরে আসা শুরু করলেন। তার মাকে দুই বাহুতে জড়িয়ে ধরে এক কথায় বয়ে নিয়ে আসছে গ্রেটি। আচ্ছা, এবার কি নেব আমরা? একথা বলে গ্রেটি তাকালো চারদিকে। তখনই তার সঙ্গে চোখাচোখি হলো গ্রেগরের। দেয়াল থেকে নিচে বনের দিকে তাকিয়েছিল সে। সম্ভবত তার মা আছে বলেই নিজেকে সংবরণ করে নিল গ্রেটি। মায়ের মাথার কাছে ঝুঁকিয়ে নিয়ে এলো নিজের মাথা। মায়ের দেখার পথে যাতে বাধা পড়ে সেটাই তার উদ্দেশ্য। আর সেই সঙ্গে খানিকটা হড়বড় করে কাঁপা গলায় বলল, আসো মা, আমরা বরং কিছুক্ষণের জন্য বসার ঘরে ফিরে যাই।
বোনের উদ্দেশ্য গ্রেগরের কাছে পরিষ্কার। সে তার মাকে আগে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে চাইছে, এরপর তাকে সে দেয়াল থেকে তাড়িয়ে নামাবে। আসুক না তাড়াতে, তার ছবিটার গায়ে এঁটে থাকবে সে, ওটা ছাড়বে না কোনো মতেই, বরং উড়ে গিয়ে বসবে গ্রেটির মুখে। কিন্তু গ্রেটির কথাগুলো তার মাকে বরং আগের চেয়ে উদ্বিগ্ন করে তুলল। তিনি একপাশে সরে গেলেন। এবার ফুলের নকশা করা ওয়ালপেপারের গায়ে বিশাল বাদামি বস্তুটা তার চোখে পড়ল। আর তিনি যা দেখছেন তা আসলে গ্রেগর। একথা সত্যিকার তার মাথায় আসার আগেই ভাঙা আর সুতীক্ষ্ণ এক গলায় তিনি চিৎকার দিয়ে উঠলেন, ও খোদা, ও খোদা! সেই সঙ্গে হাত দুটো সামনে বাড়িয়ে ঢলে পড়লেন সোফার উপর, যেন তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়েছেন, আর পড়ে রইলেন মরার মতো। তুমি গ্রেগর! দুই হাত মুঠো পাকিয়ে তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে উঠল তার বোন। গ্রেগরের রূপান্তরের পর তার উদ্দেশ্যে বলা এই প্রথম তার সরাসরি কথা। অজ্ঞান হয়ে যাওয়া মায়ের জ্ঞান ফিরিয়ে আনতে এবার সে ছুটে গেল পাশের ঘরে, কোনো সুগন্ধি তেল টেল জাতীয় কিছু আনার জন্যে। গ্রেগরও চাচ্ছে সাহায্য করতে, ছবিটা বাঁচানোর সময় পরেও অনেক পাওয়া যাবে। কিন্তু কাচের উপর এত শক্ত হয়ে সে এঁটে গেছে যে নিজেকে ছাড়ানোর জন্য তাকে অনেক মোচড়ামুচড়ি করতে হলো। তারপর সেও দৌড়ে গেল পাশের ঘরে, যেন তার বোনকে অতীতের মতো আজও কোনো উপদেশ দেবে। ওখানে পৌঁছে তাকে অলসভাবে দাঁড়িয়ে থাকতে হলো বোনের পেছনে। অগণতি ছোট ছোট বোতল হাতড়াতে হাতড়াতে হঠাৎ তার বোন মাথা ঘোরালো, চমকে উঠল ভয়ে। একটা বোতল ভেঙে গেল মেঝেতে পড়ে। এক ধরনের ঝাঁঝালো ওষুধ ছলকে পড়ল গ্রেগরের চারপাশে। তারপর গ্রেটি আর কোনো রকম দেরি না করেই যতগুলো ছোট বোতল হাতের মধ্যে ধরা যায় তা নিয়ে দৌড়ে গেল মায়ের কাছে, আর তার পেছনের দরজাটা দরাম করে বন্ধ করে দিল পা দিয়ে। গ্রেগর এখন মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন, যিনি সম্ভবত তারই কারণে মরতে বসেছেন। দরজা খোলার সাহস তার হল না, পাছে তার বোন ভয় পেয়ে পালিয়ে যায়। ওকে এখন মায়ের কাছে থাকা অবশ্যই প্রয়োজন। অপেক্ষা করা ছাড়া গ্রেগরের আর কিছুই করার নেই। আত্মধিক্কার আর দুশ্চিন্তার পীড়নে অস্থির হয়ে সে বুকে ভর দিয়ে চলতে শুরু করলে। সব জিনিসের গা বেয়ে হামা দিতে লাগল সে। দেয়াল, যাবতীয় আসবাব, ছাদ, যতক্ষণ না শেষমেশ পুরো ঘরটাই বন বন করে ঘুরতে শুরু করলো তার চারপাশে। আর হতাশায় বিদ্ধ হয়ে সে ধপাস করে পড়ে গেল বড় টেবিলটার মাঝখানে। কিছুটা সময় পার হলো। নিস্তেজ হয়ে গ্রেগর পড়ে আছে ওখানেই। চারদিকে সবকিছু একদম শান্ত, মনে হচ্ছে এটা কোনো সুলক্ষণ। তারপর বেজে উঠল দরজার ঘণ্টি। ঝিটা নিশ্চয়ই তালা মেরে পড়ে আছে রান্নাঘরে, তাই গ্রেটিকেই গিয়ে উত্তর দিতে হলো। তার বাবা ফিরেছেন। কি হয়েছে? এই তার প্রথম কথা। নিশ্চিত গ্রেটির চেহারাই তাকে সব বলে দিয়েছে। চাপা গলায় জবাব দিল গ্রেটি। তার বাবার বুকে মুখ গুজে বলল, মা মূর্ছা গেছিলেন, তবে এখন অনেকটা ভালো। গ্রেগর বেরিয়ে পড়েছে। ঠিক যা আমি ভেবেছিলাম, বললেন তার বাবা। ঠিক যা আমি তোমাদের বলতাম, কিন্তু তোমরা মহিলারা তো তা শুনবে না। গ্রেগরের কাছে এটা পরিষ্কার তার বাবা গ্রেটির এই অতি সংক্ষেপ বক্তব্যের সবচেয়ে বাজে এক ব্যাখ্যা করে বসেছেন। তিনি ধরে নিয়েছেন গ্রেগর কোনো একটা হিংসাত্মক কিছু করে বসেছে। তার মানে গ্রেগরকে এখনই অবশ্যই তার বাবাকে শান্ত করার চেষ্টা করতে হবে। সবকিছু তাকে বুঝিয়ে বলার মতো সময় কিংবা সুযোগ কোনোটাই গ্রেগরের নেই। তাই সে নিজের ঘরের দরজার কাছে ছুটে গেল। ওটার গায়ে ঠেসে রাখল শরীর, যাতে করে তার বাবা বারান্দা থেকে ঘরে ঢোকা মাত্রই দেখতে পান যে সোজা নিজের ঘরে ফেরত যাওয়ার মতো সদিচ্ছা গ্রেগরের রয়েছে। তাই তাকে তাড়িয়ে ঢোকানোর কোনো দরকার নেই। শুধু যদি দরজাটা খোলা থাকত তাহলে সে অদৃশ্য হয়ে যেতে পারত এক্ষুনি। কিন্তু ওরকম সূক্ষ্ম বাজবিচার লক্ষ্য করার মতো মানসিক অবস্থা তার বাবার নেই। ঘরে ঢুকতেই তিনি এমন এক গলায় চেঁচিয়ে উঠলেন যা একই সঙ্গে ক্রুদ্ধ আর মহা উল্লসিত। দরজার কাছ থেকে মাথাটা টেনে নিল গ্রেগর, আর বাবার দিকে উঁচু করে ধরল। তার বাবাকে সে যেমনটা কল্পনা করেছিল, ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকা ওই লোকটার তো মোটেই তেমন চেহারা নয়। অবশ্যই মানতেই হবে, ইদানিং বুকে ভর দিয়ে হাঁটাহাঁটির এই নতুন খেলা নিয়ে সে এতটাই মগ্ন যে বাড়ির অন্যখানে কি ঘটছে সে ব্যাপারে আগের মতো আর খোঁজখবর নেওয়া হয়ে ওঠেনি। তার আসলেই উচিত ছিল পরিস্থিতি যে বদলে গেছে সে বিষয়ে প্রস্তুত থাকা। তারপরও এই লোকই কি আসলেই তার বাবা? ইনি কি সেই একই মানুষ যিনি কিনা গ্রেগরের ব্যবসার কাজে বেরিয়ে পড়ার দিনগুলোতে ক্লান্ত শরীরে ডুবে থাকতেন নিজের বিছানায়? সবসময় তার ড্রেসিং গাউন পরে বসে থাকতেন নিজের আরাম কেদারায়, আর সন্ধ্যাবেলা গ্রেগর ফিরে এলে তাকে সম্ভাষণ জানাতেন,
যিনি সত্যিকার বলতে গেলে নিজের পায়ে উঠে দাঁড়াতেই পারতেন না, তাই খুশি প্রকাশের জন্য কেবল হাত দুটোই তুলতেন। আর যিনি সেই দুর্লভ দিনগুলোতে যখন প্রতি বছর অল্প কিছু রোববার আর লম্বা ছুটিগুলোয় পুরো পরিবার একসঙ্গে বেড়াতে বেরোতো, নিজের পুরনো ওভারকোটটায় শরীর মুড়ে সবসময় খানিকটা ধীর গতিতে কষ্ট করে প্রতিবার পা ফেলার জন্যে যত্নের সঙ্গে তার বাঁকানো হাতাওয়ালা ছড়ির সামনে ঠুকে ঠুকে হাঁটতেন গ্রেগর ও তার মায়ের মাঝখানে, যারা নিজেরাই হাঁটত ধীরে ধীরে, আর যখনই কিছু বলার থাকত প্রায় অবধারিত থেমে দাঁড়িয়ে পুরো বাহিনীকে জড়ো করতেন তার চারপাশে। অন্যদিকে এখন তাকে লাগছে কি চমৎকার ঋজু শরীরের কেউ, পরনে গিল্টি করা বোতাম বসানো নীল রঙের একটা আঁটো সাঁটো ইউনিফর্ম, যেমনটা পরে থাকে ব্যাংকের পিওনেরা। জ্যাকেটের উঁচু শক্ত কলারের উপর দিয়ে ফেটে বেরোচ্ছে তার মোটা জোড়া চিবুক। তার জংলি দুই ভ্রুর নিচে কালো চোখ দুটো থেকে বেরোচ্ছে তার সতর্ক আর বিদ্ধ করা দৃষ্টি। তার সাদা চুলগুলো আগে যা থাকতো খুবই এলোমেলো, আঁচড়ানো সুন্দর করে, আর সেগুলো চিকচিক করছে একদম নিখুঁত করে কাটার সিথির দুই পাশে। চড়া এক বৃত্ত বানিয়ে ঘরের পুরো দৈর্ঘ্য ছাড়িয়ে সোফার দিকে তিনি ছুঁড়ে দিলেন তার টুপিটা। ওতে লাগানো একটা সোনালি মনোগ্রাম, সম্ভবত কোনো ব্যাংকের হবে। আর দুই পকেটে হাত ঢুকিয়ে লম্বা ইউনিফর্মের জ্যাকেটের কোনা পেছনে ভাঁজ করে নিয়ে এক হিংস্র মুখভঙ্গি করে তিনি এগিয়ে এলেন গ্রেগরের দিকে। মনে হচ্ছে নিজেই জানেন না কি করতে যাচ্ছেন তিনি। তারপরও তিনি তার পাটা তুললেন অস্বাভাবিক উঁচুতে। তার বুট জুতোর তলায় প্রকাণ্ড আকৃতি দেখে বিস্মিত হল গ্রেগর। কিন্তু এই মুহূর্তে তার এই ভাবনাটা আর দীর্ঘ করল না সে। তার এই নতুন জীবনের একেবারে শুরুর দিন থেকে সে জেনে এসেছে তার সঙ্গে আচরণের বেলায় তার বাবা শুধু সবচেয়ে কঠিন পন্থাগুলোই ঠিক বিবেচনা করে আসছেন। সুতরাং সে তার বাবার আগে আগে ছুটল। যখন তিনি থামলেন তখন সেও থামল, আর তিনি সামান্য নড়ে উঠতেই সে ছুট লাগালো আবার। এভাবে কোনো চূড়ান্ত কিছু ঘটা ছাড়াই তারা ঘরটায় গোল হয়ে ঘুরল কয়েকবার। আর এত ধীরে চলতে লাগলো এই ঘোড়া যে পুরো ব্যাপারটা দেখলে মনে হবে না কেউ কাউকে তাড়াচ্ছে। গ্রেগর আপাতত ঠিক করল মেঝেতেই থাকবে, কারণ সে ভয় পেল দেয়াল বা ছাদের দিকে কোনো রকম উড়াল দেওয়াটা তার বাবা সাক্ষাৎ কোনো বদমাইশি বলে ধরে না বসেন। তবে গ্রেগরকে মানতেই হচ্ছে এরকম অলস দৌড়াদৌড়িও তার পক্ষে আর বেশিক্ষণ চালানো সম্ভব নয়, কারণ তার বাবা যেখানে মাত্র একটা পা ফেলছেন সেখানে তাকে করে উঠতে হচ্ছে পুরো একগাদা নড়াচড়া। দম ফুরিয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করেছে তার। আর সত্যি বলতে আগের জীবনেও ফুসফুস দুটো তার কখনোই পুরোপুরি ভরসা করার মতো ছিল না। এভাবেই সে যখন টলবড়িয়ে চলছে, দুই চোখ বলতে গেলে বুঝেই রেখেছে যাতে করে সমস্ত শক্তি স্রেফ দৌড়ের ওপরই নিবিষ্ট রাখা যায়। এমনকি এই হতবুদ্ধি অবস্থার মধ্যে দৌড় ছাড়া উদ্ধারের অন্য কোনো উপায় নিয়ে চিন্তাও করছে না। আর দেয়ালগুলো যে তার আয়ত্তের মধ্যে আছে সে কথাও প্রায় ভুলেই গেছে। যদিও মানতেই হবে তীক্ষ্ণ সব কোনা আর পেরেকে ভরা সুন্দর খোদাইয়ের কাজ করা নানা আসবাবে পথ আটকে আছে দেয়ালগুলোর। ঠিক তখনই হঠাৎ পাশ দিয়ে কিছু একটা ধেয়ে এলো, হালকা করে ছুঁড়ে দেওয়া কিছু একটা, যেটা পড়ল মেঝেতে। তারপর গড়াতে লাগলো তার সামনে একটা আপেল। প্রথমটার পরই সঙ্গে সঙ্গে উড়ে এলো আরেকটা। আতঙ্কে জমাট বেঁধে দাঁড়িয়ে পড়ল গ্রেগর। আর কোনো ছোটাছুটি এখন অর্থহীন, কারণ তার বাবা তাকে বিধ্বস্ত করার ব্যাপারে দৃঢ় সংকল্প হয়েছেন। খাবার ঘরের পাশের তাকে রাখা ফলের পাত্র থেকে নিয়ে তিনি তার পকেটগুলো ভরছেন, আর এখন ছুঁড়ে মারছেন একটার পর একটা আপেল, তেমন নিখুঁত নিশানা ছাড়াই। ছোট এই আপেলগুলো গড়াচ্ছে মেঝে জুড়ে, মনে হচ্ছে ওগুলো বিদ্যুতায়িত, লাফিয়ে পড়ছে একটার গায়ে আরেকটা। একটা আপেল হালকা জোরে ছোড়া, গ্রেগরের পিঠে আলতো ছোঁয়া দিয়ে কোনো ক্ষতি না করেই ছুটে গেল তির্যকভাবে। কিন্তু আরেকটা, যেটা উড়ে এলো আগেরটার পরপর, আসলেই গেঁথে বসল তার পিঠে। শরীর সামনে টেনে নিয়ে যেতে চেষ্টা করল গ্রেগর, যেন বা জায়গা বদলালেই দূর হয়ে যাবে এই সাংঘাতিক অবিশ্বাস্য ব্যথা। কিন্তু মনে হলো ওই জায়গাতেই যেন পেরেকে গাঁথা সে, এবং তার সব ইন্দ্রিয় অনুভূতির এক চরম তালগোল পাকানো অবস্থায় শরীরটা মেঝেতে সোজা ছড়িয়ে দিল গ্রেগর। শেষ সজ্ঞান দৃষ্টি দিয়ে সে তার ঘরের দরজা খুলতে যেতে দেখল তার মা ছুটে আসছেন তার চিৎকার করতে থাকা বোনের আগে আগে। মায়ের পরনে একটা সেমিজ, কারণ তিনি যখন জ্ঞান হারান তখন তাকে শ্বাস নিতে সাহায্য করার জন্য তার বোন তার পোশাক খুলে দিয়েছিল। সে দেখল তার বাবার দিকে দৌড়ে আসছেন তার মা। পেছনে মেঝেতে একটার পর একটা ছেড়ে আসছেন তার ঢিলে করে দেওয়া পেটিকোটগুলো, আর কেমন করে তিনি সেগুলোতে হুমড়ি খেয়ে পড়ে নিজেকে ছুড়ে দিলেন তার বাবার গায়ের উপর, জড়িয়ে ধরলেন তাকে, পুরোপুরি এক হয়ে গেছেন তার সঙ্গে।
কিন্তু এরই মধ্যে ঝাপসা হয়ে এসেছে গ্রেগরের দৃষ্টি। আর 2 হাত দিয়ে তার বাবার গলা জড়িয়ে ধরে মিনতি জানাচ্ছেন যেন গ্রেগরকে প্রাণে মারা না হয়। শুনছিলেন ফ্রান্স কাফকার উপন্যাস দ্য মেটামরফোসিসের বাংলা অনুবাদ রূপান্তর। পড়ছিলাম এর 2য় পর্ব। অনুবাদটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।